স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং তোমরা এই ক্লাস 11-এ প্রথম ডেসক্রিপটিভ অর্থাৎ বড় প্রশ্নে পরীক্ষা দিতে চলেছো এবং অনেকেই চিন্তিত আছো যে কোন প্রশ্নগুলো আমরা শেষ মুহূর্তে ভালো করে দেখব বা রিভিশন করব। তোমরা বুঝে উঠতে পারছো না, তোমাদের জন্য আজকে ক্লাস, অর্থাৎ তোমাদের প্রতিটা অধ্যায় অনুযায়ী 6 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন বলে দেওয়া হয়েছে এবং ওই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, 100% কমন পাবে। তাহলে কি বললাম, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে চিন্তায় আছো, তোমাদের আর চিন্তার কারণ নেই। সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের প্রথমে 6 নম্বরের প্রশ্ন দেখো। 6 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথমেই দেখে নাও। অধ্যায় 1 থেকে 6 নম্বরের প্রশ্ন থাকে। অধ্যায় 1-এর নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব অর্থাৎ পলিটিক্যাল থিওরি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও এবং আইনের প্রধান উৎসগুলি আলোচনা করো। প্রায় 80 থেকে 90% স্কুলে এই প্রশ্নটা কিন্তু দেয়া হয় যে আইনের সংজ্ঞা, আইনের উৎস। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলি আলোচনা করো। এখানে একটা প্রশ্ন আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। এই 3টে প্রশ্ন যদি এখান থেকে করে নাও একদম নো টেনশন, একটা তোমরা 6 নম্বরের এখান থেকে প্রশ্ন কমন পাচ্ছই, ঠিক আছে। আর প্রশ্ন আছে এখানে সাম্য ন্যায়ের সম্পর্ক অথবা সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে আমি বলে দিলাম এবং এই প্রশ্নটা অথবা হিসাবে এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়, ব্যাখ্যা করো, ঠিক আছে। এবার দ্বিতীয় অধ্যায় নয়, এখানে প্রথম অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আসে, তারপর 3 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। 3 নম্বর অধ্যায় আছে যে সরকারের ধরন, ঠিক আছে। এখান থেকে কি করবে, এখান থেকে করবে তোমরা গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা অসুবিধা আলোচনা করো। খুব ভালো করে এটা তৈরি করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্ত এবং আরেকটি প্রশ্ন এখানে আছে দেখো, গণতন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে পোর্শনটা আছে, এই পোর্শন সরকারের যে ধরন, ঠিক আছে, এখান থেকে গণতন্ত্র দিয়ে একটা প্রশ্ন আসবে। এই 3টে গণতন্ত্রের প্রশ্ন করে নিলে তোমরা একটি প্রশ্ন ওখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এবং এখান থেকে আরও যেসব প্রশ্ন আসতে পারে, একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। এবং আরও প্রশ্ন আছে দেখো, সর্বাত্মকবাদ এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। গণতন্ত্র এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার অধ্যায় 4 নম্বর অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন দেখে নাও। 4 নম্বর অধ্যায় হচ্ছে সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা। এই সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় তোমাদের যেসব থিঙ্কারের নাম পড়তে হয় অর্থাৎ চিন্তাবিদদের নাম, সেটা হচ্ছে গান্ধীজি, আম্বেদকর, ঠিক আছে। আম্বেদকর নেই, গান্ধীজি আছে, বিবেকানন্দ আছে, সুভাষচন্দ্র বসু আছে আর আবুল কালাম আজাদ। কি বললাম, 4 জন থিঙ্কার তোমাদের পড়তে হচ্ছে, গান্ধীজি, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু আর মৌলানা আবুল কালাম আজাদ। এখানে গান্ধীজির সত্যাগ্রহ তত্ত্ব প্রথমে আমি রেখেছি, ঠিক আছে। গান্ধীর সত্যাগ্রহ তত্ত্বের ধারণা আলোচনা করো, ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারা বা সংস্কার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা ব্যাখ্যা করো। তারপরে আছে মৌলানা আবুল কালাম আজাদের অবদান আলোচনা করো, স্বাধীনতা ও শিক্ষায় অবদান। এবং আরেকটি এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে, গান্ধীজির ওছি ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। এই হচ্ছে এই অধ্যায়ের সাজেশন। এবারে 6 নম্বর প্রশ্ন হয়ে গেল তোমাদের। 6 নম্বর প্রশ্ন থাকে 1 নম্বর অধ্যায় থেকে, 3 নম্বর অধ্যায় থেকে এবং 4 নম্বর অধ্যায় থেকে। এবার 4 নম্বরের প্রশ্ন তোমাদের কি করতে হবে, কোন অধ্যায় থেকে সেটা বোঝো। 4 নম্বরের প্রশ্ন দেখো। 4 নম্বরের প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায়ের নাম জাতি ও জাতীয়তাবাদ। এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন দেখবে। প্রথম প্রশ্ন আছে জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। কি বললাম, জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে
পার্থক্য লেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, দ্বিতীয় প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এর সপক্ষে যুক্তি। তোমাদের বলবো এটা পক্ষেও যুক্তি করবে এবং বিপক্ষেও যুক্তি করবে। তাহলে এখান থেকে যদি বলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা, প্রথম 3টে প্রশ্ন এখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ জাতীয় জনসমাজের প্রধান উপাদান, জাতি রাষ্ট্রের পার্থক্য এবং জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা বা জাতীয়তা মানে আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা, এইটা এরকম ঘুরিয়ে আসতে পারে। আর প্রায় 90% স্কুলে এই প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা হয়। তারপরে দেখো, তারপরে 5 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরে প্রশ্ন করবে মৌলিক অধিকারের চ্যাপ্টার থেকে। দেখো ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নম্বর ধারায় উল্লেখ আছে। তারপরে স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায় উল্লেখ আছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে। এই প্রথম 3টে প্রশ্ন হচ্ছে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই প্রথম 3টে প্রশ্নের সঙ্গে একটা সাপোর্ট হিসাবে তোমরা দেখবে, সেটা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য, যে 11টা কর্তব্য আছে, ওই কর্তব্যটা আসতে পারে, কারণ অনেক স্কুল ওই কর্তব্যটা দেয়, ঠিক আছে। তারপরে এক্সট্রা এই দুটো দেখে রাখবে, যে নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য, আর হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য। তারপরে দেখো 6 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরের যেসব প্রশ্ন করবে এটাই শেষ অধ্যায়। এখান থেকে দেখো প্রথম প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরেই আছে, এটা পড়বেই পরীক্ষায় বলতে পারো, এটা হচ্ছে কি, এটা প্রায় 95% স্কুলে এই অধ্যায় থেকে এই প্রশ্নটাই বাছাই করা হবে। তোমরা দেখে নিও যে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, এটাই ভালো প্রশ্ন এখানে সব থেকে। তারপর যেটা করতে পারো যে ওই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝো, ভারতে এই ব্যবস্থা গ্রহণের কারণ কি। আর পরের প্রশ্ন দেখো, দুটো এক্সট্রা দেওয়া আছে, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো, এর গুণ ও দোষ বিচার করো। আর তারপরে হচ্ছে ভারতের নির্বাচন ব্যবস্থার যে কোনো 4টি সংস্কার বা ত্রুটি উল্লেখ করো। এই ছিল তোমাদের কমপ্লিট সাজেশন।